টাকা নিয়ে আমাদের যা কিছু শেখানো হয়েছে তার সবকিছুকে যদি নতুন করে ভাবতে বলা হয়। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের প্রথম পার্টটা কিন্তু ঠিক এই কাজটাই করে। চলুন এই নিয়মগুলোকেই একটু নতুন করে দেখা যাক। এই একটা লাইনই কিন্তু পুরো বইটার মূল কথা। ব্যাপারটা শুধু ধনী হওয়া নিয়ে না, এটা হলো চিন্তা ভাবনার একটা বিশাল পরিবর্তন। মানে নিজের সময় বিক্রি করে টাকা আয় করার বদলে এমন একটা সিস্টেম তৈরি করা যা ঘুমের মধ্যেও আয়ের ব্যবস্থা করে দেবে। গল্পটা আসলে দুজনের, কিওসাকির নিজের বাবা, যাকে তিনি বলছেন গরিব বাবা, আর তার বন্ধুর বাবা, যাকে তিনি বলছেন ধনী বাবা। আর দুজনের টাকা পয়সা নিয়ে ভাবনা, জীবন দর্শন ছিল একদম দুই মেরুর। আর সব কিছুর শুরু কিন্তু হয়েছিল খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে। কিওসাকি খুব অল্প বয়সে বুঝে গিয়েছিলেন যে স্কুল আমাদের একটা ভালো চাকরির জন্য তৈরি করে ঠিকই, কিন্তু ধনী হওয়ার আসল রাস্তাটা দেখায় না। আর এই উপলব্ধিটাই তাকে এমন উত্তরের খোঁজে নামিয়েছিল যা আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় পাওয়া যায় না। একদিকে গরিব বাবা কি বলতেন? তিনি বলতেন, ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, একটা নিরাপদ চাকরি খোঁজো। তার কাছে চাকরির নিরাপত্তাই ছিল সবকিছু। আর অন্যদিকে ধনী বাবা জোর দিতেন আর্থিক শিক্ষার ওপর, মানে টাকা কিভাবে কাজ করে সেটা বোঝা, আর টাকাকে দিয়েই কাজ করিয়ে নেওয়া। ভাবুন তো, একটা পথ সারা জীবন কঠোর পরিশ্রমের দিকে নিয়ে যায়, আর অন্যটা আর্থিক স্বাধীনতার দিকে। ধনী বাবা কিন্তু শুধু মুখে মুখে লেকচার দিতেন না, তার শেখানোর ধরনটাই ছিল অন্যরকম, একদম হাতে কলমে। আর তাই কিওসাকির জন্য প্রথম শিক্ষাটা ছিল এমন একটা চাকরির প্রস্তাব যা ইচ্ছে করেই খুব অন্যায়ভাবে তৈরি করা হয়েছিল। শুনলে অবাক হবেন, ঘণ্টায় মাত্র 10 সেন্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই বেতনটা ইচ্ছে করেই এত কম রাখা হয়েছিল, হাস্যকর রকম কম। কারণ আসল উদ্দেশ্য টাকা আয় করা ছিল না, উদ্দেশ্য ছিল নিজের সময়ের মূল্য। আর এই যে আমরা টাকার জন্য কাজ করি, এর আসল মানেটা কি তা নিয়ে একটা বড় শিক্ষা দেওয়া। তাকে হতাশ করার জন্যই এটা করা হয়েছিল। ধনী বাবার মতে এই কম বেতনটা ছিল একটা ধাক্কা দেওয়ার মতো ব্যাপার। তিনি চেয়েছিলেন কিওসাকি যেন শুধু পরের মাসের মাইনের কথা না ভেবে সেই অদৃশ্য ফাঁদটা দেখতে পায়, যেখানে বেশিরভাগ মানুষ আটকে পড়ে, জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো টাকার জন্য খেটে নষ্ট করে। কিন্তু কেন করছে, কিসের জন্য করছে তা না জেনেই। আর ওই 10 সেন্টের অভিজ্ঞতা থেকেই আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষাটা এলো, টাকার জন্য কাজ নয়, বরং টাকাকে নিজের জন্য কাজ করাতে শেখা। ধনী হওয়ার রহস্য কর্মচারী হওয়া নয়, মালিক হওয়া। এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে টাকা আমাদের জন্য কাজ করবে। এটাই ছিল সেই চিন্তাভাবনার মূল পরিবর্তন। এই যে একটা সংগ্রামের মধ্যে মানুষ আটকে থাকে, এটাকে বোঝানোর জন্য ধনী বাবা একটা দারুণ শব্দ ব্যবহার করেছিলেন। এমন একটা শব্দ যা শুনলে মনে হবে, আরে এ তো আমাদেরই জীবনের কথা বলছে। র্যাট রেস, মানে ইঁদুর দৌড়। তো এই র্যাট রেস জিনিসটা আসলে কি? এটা হলো সেই একই বৃত্তে ঘুরপাক খাওয়ার মতো। সকালে ঘুম থেকে ওঠা, কাজে দৌড়ানো, মাস শেষে বিল দেওয়া, আবার পরের মাসের জন্য অপেক্ষা। ব্যাস, জীবনটা এখানেই আটকে যায়। আর এখানকার আর্থিক সিদ্ধান্তগুলো যুক্তি দিয়ে নয়, বরং আবেগ দিয়ে নেওয়া হয়। একবার শুধু ভাবুন, ঘুম ভাঙল, অফিসে গেলেন, বিল মেটালেন, আবার পরের দিন একই জিনিস। এটা চলতেই থাকে, থামার কোনো নাম নেই। হয়তো বেতন বাড়ে, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে খরচও বেড়ে যায়, নতুন গাড়ি, বড় বাড়ি। ফলে আর্থিকভাবে কখনোই এগোনো হয় না, শুধু একই চাকায় আরও জোরে দৌড়ানো হয়। এই উপমাটা তো একদম পারফেক্ট। মাইনেটা হলো ওই গাজরের মতো, যেটা ঠিক নাকের ডগায় ঝুলছে। ওটাকে পাওয়ার জন্য আমরা দৌড়াতে থাকি, কিন্তু সেটা সব সময় নাগালের বাইরেই থেকে যায়। মনে হয় পরের বেতনটা বাড়লেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আসলে তা হয় না। ওই বাড়তি টাকাটা এই চক্রকে আরও শক্তিশালী করে তোলে। এখন প্রশ্ন হলো, মানুষ জেনে শুনেও কেনই ইঁদুর দৌড়ে আটকে থাকে? ধনী বাবা বলছেন, এর পেছনে কাজ করে আমাদের দুটো খুব শক্তিশালী আবেগ। কোন দুটো আবেগ আমাদের টাকা পয়সার সিদ্ধান্তগুলোকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে? একটু ভাবা যাক। উত্তরটা খুব সহজ, কিন্তু ভীষণ গভীর। ভয় আর লোভ। প্রথমে আসে ভয়। বিল দিতে না পারার ভয়, চাকরি হারানোর ভয়। এই ভয়টাই আমাদের রোজ সকালে কাজে ঠেলে পাঠায়। কিন্তু যেই টাকা হাতে আসে, তখন লোভ বা আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আরও ভালো কিছু কেনার ইচ্ছা, আরও ভালো জীবনযাত্রার ইচ্ছা। আর এই দুটো আবেগ মিলেই আমাদের ফাঁদে আটকে রাখে। এই কথাটা কিন্তু খুব সত্যি। বেশিরভাগ মানুষ তাদের আর্থিক পরিস্থিতি নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার বদলে শুধু প্রতিক্রিয়া দেখায়, ভয় পায়, তাই কাজে যায়। টাকা হাতে পায়, লোভ জাগে, আর খরচ করে ফেলে। এক মুহূর্তের জন্য থেমে ভাবে না,
এই চক্রটা কি আমাকে সত্যি আমার লক্ষ্যে পৌঁছে দিচ্ছে? তাহলে কি এই ফাঁদ থেকে বেরোনোর কোনো উপায় নেই? অবশ্যই আছে। ধনী বাবা এর একটা পথও দেখিয়েছেন। আর এই শুরুটা হয় আমাদের চিন্তাভাবনা বদলানো দিয়ে, আবেগের বশে প্রতিক্রিয়া না দেখিয়ে। এর মানে হল, যখন বিল দেবার ভয় কাজ করে তখন হুট করে আরেকটা চাকরি না খুঁজে একটু থামা এবং চিন্তা করা, নিজেকে প্রশ্ন করা, আরও বেশি খাটুনি কি একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান, নাকি এর চেয়েও ভালো কোনো উপায় আছে? আবেগগুলো আমাদের সংকেত দেয়, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ভারটা যুক্তিকে দিতে হবে। তাহলে এই প্রথম পাঠ থেকে আমরা মোটা দাগে কি শিখলাম? ১ নম্বর, চাকরি হল একটা দীর্ঘমেয়াদী সমস্যার স্বল্পমেয়াদী সমাধান। ২ নম্বর, আর্থিক বিষয়ে অজ্ঞতায় ভয় আর লোভকে বাড়িয়ে তোলে। এর একমাত্র ওষুধ হল শিক্ষা। আর ৩ নম্বর, শুধু মাইনের কথা না ভেবে এমন সুযোগ খোঁজার অভ্যাস করা যা অন্যেরা দেখতে পায় না। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু ক্ষমতার। ক্ষমতাটা কার হাতে থাকবে? টাকার জন্য কাজ করলে ক্ষমতাটা চলে যায় নিয়োগকর্তার হাতে। আর টাকা যদি আমাদের জন্য কাজ করে, তাহলে ক্ষমতা এবং নিয়ন্ত্রণ দুটোই আমাদের হাতে থাকে। এই প্রশ্নটা দিয়ে শেষ করা যাক। আমাদের আর্থিক জীবনটা তো একটা গল্পের মতো। এখন প্রশ্ন হলো, এই গল্পটা কি আমরা নিজেরা লিখছি, নাকি আমাদের ভয় আর লোভ, আমাদের পরিস্থিতি, এগুলোই গল্পটা লিখে দিচ্ছে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে, লেখাটা শুরু করতে হবে।